যুবক লীগ নেতা নিহত, বাংলাদেশ ভ্রমণের সতর্কতা তুলে নেবে জাপান। ভোরের কাগজ, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত শিগগিরই, সম্পদ বাজেয়াপ্ত না করলে যুদ্ধাপরাধীদের বংশধররা তার দেশের বিরুদ্ধে কাজে লাগাবে তুরিন আফরোজ, মানবতা বিরোধী অপরাধ। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম, তো আমরা এই শিরোনামটি দিয়ে আলোচনা শুরু করি। মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর, এখানে দৈনিক ভোরের কাগজের শিরোনামটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধী বলে চিহ্নিত, প্রমাণিত, সাজাপ্রাপ্ত, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে, শিগগিরই করা হবে, সেরকম শিরোনাম করা হয়েছে। এই বিষয়টিকে এর আগে আমরা দাবি আকারে, খসড়া আকারে দেখেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে ৪৬ বছরে পা দেব আমরা। এই দীর্ঘ সময় আমাদের একটি বিজয় অসম্পূর্ণ ছিল। ৭১-এর ১৬ ডিসেম্বর আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করেছি, তারা আত্মসমর্পণ করেছিল, কিন্তু তাদের বাঙালি দোসর, যাদেরকে আমরা মোটা দাগে বলি রাজাকার, তারা তো আত্মসমর্পণ করেনি, বরং তারা ক্রমেই এত ক্ষমতাধর হয়েছিল ৭৫ পরবর্তী সময় যে আমরা দেখব যে ৯০ এবং ২০০১ এই দুটো সময় তারা রাষ্ট্র ক্ষমতার অংশীদার হয় বিএনপির সঙ্গে হাত মিলিয়ে। তো ২০১০ থেকে এদের বিচার হচ্ছে, বেশ কিছু রায় কার্যকর করা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষ যারা, তাদের পক্ষ থেকে একটি দাবি সবসময় তোলা হয়েছে যে যারা দণ্ডিত অপরাধী তাদেরকে শাস্তি দিয়ে শেষ হয় না, এই জন্য যে তাদের পরিবার পরিজন যে সহায় সম্পদের অধিকারী, তারা তো সেইগুলো কাজে লাগাবে দেশের বিরুদ্ধে, যেমনটা খবরে বলা হয়েছে। তো সেই জন্য দাবিটি উঠেছে। আর সেদিকে লক্ষ্য রেখেই সরকারের একটা ভাবনা চিন্তা চলছে, আমরা জেনেছি যে আইনও নাকি প্রণয়নের পথে আমাদের মাননীয় আইনমন্ত্রী তেমনটাই ইঙ্গিত করেছেন। কিন্তু একই সঙ্গে আমাদের আর একটা দাবি যে ব্যক্তির বিচার হয়েছে, কিন্তু ব্যক্তি যে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল ৭১-এ, আর মানবতা বিরোধী অপরাধ করতে গিয়ে যে সংগঠনের প্রতিনিধিত্ব তারা করেছে, সেই সংগঠনের বিচার তো এখনো হয়নি। অর্থাৎ সোজাসুজি যদি বলি তাহলে জামায়াতে ইসলামী বিচারিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন বলেছে এবং তাদের নিবন্ধনও বাতিল হয়ে আছে, কিন্তু সরকার এখনো নিষিদ্ধ করেনি বা সংগঠনের বিচারও করেনি। তো সেই জন্যে আমরা এখন এই ২০১৬ ডিসেম্বর মাসে যখন বিজয় উদযাপন করছি, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটি জায়গায় কিছুটা ক্ষত রয়ে যাচ্ছে। ক্ষতটা হচ্ছে আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করতে পারিনি। সেদিনই পারব যেদিন প্রতিটি রাজাকারের বিচার হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত হবে, তাদের প্রতিনিধি, তারা যে সংগঠনের প্রতিনিধি, তারও বিচার হবে। সরকার সময় নিচ্ছে, সেটি আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বলে আমি মনে করি, কারণ সরকার তো মুক্তিযুদ্ধের সপক্ষ সরকার, এমন দাবিটাই তারাই করে। তো মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে গিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব, রাজনৈতিক হিসেব নিকেশ আমরা চাই না, সোজা সবটা বলে দিতে চাই। আচ্ছা, আরেকটি শিরোনাম রয়েছে এখানে, সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দিয়াজ চৌধুরী, যিনি নিহত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো তার দ্বিতীয় দফা ময়নাতদন্তে রিপোর্ট পাওয়া গেছে, সেখানে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে এখন এটি আবার নতুন করে তদন্ত করা হচ্ছে এবং পরিবারও এটি সুস্থ বিচার দাবি করে। দেখুন, বাংলাদেশে অনেক কিছুতেই ধস নেমেছে। আমাদের চিকিৎসকদের মত মন্তব্যেও আমরা আস্থা হারিয়ে ফেলেছি।
প্রথম দফা ময়না তদন্তে বলা হয়েছিল যে এই ছেলেটি নাকি আত্মহত্যা করেছে, অথচ আমি কাগজেই পড়েছি যে দিয়াজের পা কিন্তু বিছানায় স্পর্শ করেছিল। তো যে ব্যক্তি পা বিছানায় স্পর্শ করে থাকে সে কি করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে, সন্দেহ তো আমাদেরও ছিল। কিন্তু প্রথম দফা ময়না তদন্তে এই কথাই বলা হলো যে তিনি আত্মহত্যা করেছেন। তো এখন দেখা যাচ্ছে যে ময়না তদন্ত করতে হয় আবার, যেমন বেশ কিছুদিন আগে, প্রায় বিস্মৃতির পথেই চলে যাচ্ছে কিনা জানি না, কুমিল্লায় যে তনু হত্যা মামলা, তনু হত্যারও প্রথম ময়না তদন্তে কিন্তু স্পষ্ট কিছু বক্তব্য বেরিয়ে আসেনি। আদালতের নির্দেশে দ্বিতীয় দফা ময়না তদন্ত করা হয়েছে। তো সেখানে তাকে বলা হলো যে ধর্ষণ করা হয়েছে তাকে হত্যা করবার আগে। তো কাজেই আমাদের চিকিৎসকদের নৈতিকতা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যায় আর কি। আমি অত্যন্ত দুঃখিত এমন একটি মন্তব্য করার জন্য যে তারা বিভিন্ন চাপের কাছে নতি স্বীকার করে সত্য বলা থেকে অনেকটাই নিজেদেরকে বিরত রাখেন। এটি কিন্তু অনুচিত, কারণ ময়নাতদন্ত আইনি প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়ার একটি অংশ। তো এই যে দিয়াজ সম্পর্কে এখন যে ময়নাতদন্ত দ্বিতীয় দফা বলা হচ্ছে যে তার শরীরে আঘাতের ছিদ্র আছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এই ছেলেটিকে হত্যা করা হয়েছে। হত্যা করে আত্মহত্যার মতো একটা দৃশ্যপট তৈরি করা হয়েছিল। তা আমরা চাইব যে দ্বিতীয় ময়নাতদন্তের বক্তব্য অনুযায়ী বিচার কাজটি যেন সঠিকভাবে হয়, অপরাধী যেন পার না পায় আর কি। কারণ খুন করলে খুনের বিচার হতেই হবে, সে যেই হোক। এটাই আইনের শাসন, এটাই ন্যায় নীতি এবং এটাই সুবিচার। ঢাকায় একটি সম্মেলন ছিল শ্রমিকদের কাজ, কর্মপরিবেশ এবং ব্যবসা, এই সমস্ত বিষয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পপতিদের বলেছেন যে শিল্প থেকে, ব্যবসা থেকে মুনাফা অর্জনের পাশাপাশি শ্রমিকদের দক্ষতা বাড়ানো এবং অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও সমান মনোযোগী হতে হবে, কাজ করতে হবে। তিনি সেই তাগিদ দিয়েছেন। আমরা জানি যে বাংলাদেশের শ্রমিকদের কর্মপরিবেশ, শ্রমিকদের অধিকার আন্তর্জাতিকভাবেও একটি আলোচিত বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী এই আন্তর্জাতিক প্রেক্ষাপটটি মাথায় রেখে এবং মানবিক বিবেচনাটি করে নিয়েই দুটো মন্তব্য করেছে। একদিকে শ্রমিকদের নিরাপত্তা, অর্থাৎ আপনি যেমনটা বলছিলেন যে কর্মপরিবেশ, আমাদের দেশে কিন্তু কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন আছে। তা না হলে তাজরিন ফ্যাশনস এর মতো ঘটনা কেন ঘটবে, বা রানা প্লাজার মতো ঘটনা কেন ঘটবে? তো সেই জন্য একদিকে নিরাপত্তা আর একদিকে দক্ষতা, কিন্তু আবহটা হবে কর্মপরিবেশ। তো সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশকে বক্তব্যটিকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। কারণ যারা ব্যবসায়ী তারা পুঁজি বিনিয়োগ করেন, তাদের একমাত্র লক্ষ্য হলো মুনাফা কি করে বাড়ানো যায় আর কি। কিন্তু মুনাফা বাড়ানো সম্ভব, আরো বেশি মুনাফা হবে যদি এই যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত ব্যবস্থাগুলো নেওয়া হয়। এ প্রসঙ্গে ইতিহাস থেকে একটি তথ্য দেওয়া যায় যে স্কটল্যান্ডের নিউ লানারকে রবার্ট ওয়েন পৈতৃক সূত্রে বয়ন শিল্পের মালিক হয়েছিলেন। তিনি দেখলেন যে ওই সময় 19 শতকে শ্রমিকদের উপরে বড় বেশি শোষণ করা হয় পুঁজিবাদী প্রক্রিয়ায়, যার ফলে শ্রমিকরা অসন্তুষ্ট, বিক্ষুব্ধ এবং সংক্ষুব্ধ থাকে। কাজেই তাদের কাজের মান ভালো হয় না, পণ্যের মানও প্রশ্নবিদ্ধ থেকে যায়। তিনি বেশ কিছু সংস্কার করলেন, যেমন একটা হচ্ছে কর্মঘণ্টা বেঁধে দিলেন, মজুরি বাড়ালেন এবং শ্রমিকদের জন্য সমবায় বিপণী খুলে দিলেন যাতে তারা সস্তায় পণ্য কিনতে পারে। এই সংস্কারগুলো করার ফলে দেখা গেল যে তার কর্মপরিবেশ উন্নত হলো, পণ্যের মান উন্নত হলো এবং সব দিকে একটা সন্তুষ্টি। যারা উৎপাদন করছে তারা সন্তুষ্ট, যারা ভোক্তা তারা সন্তুষ্ট, মুনাফাও বাড়তে শুরু করলো। তো কাজেই
আমি মনে করি যে শুধুমাত্র মুনাফার লোভে একটা অমানবিক অবর্ণনীয় পরিবেশ রেখে শ্রমিকদেরকে শোষণ করে কখনোই পুঁজিপতিরা তাদের পুঁজির ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন না। রবার্ট ওয়েন হতে হবে। বলা বাহুল্য, রবার্ট ওয়েন সমবায় আন্দোলনের জনক, কিন্তু আমরা প্রতি বছরই তাকে স্মরণ করি। তো রবার্ট ওয়েনের দৃষ্টান্ত অনুসরণ করলে বা তার সম্পর্কে জানাশোনা থাকলে কোনো শিল্পপতি এ ধরনের শোষণমূলক পরিবেশ বজায় রাখবেন না বলে আমার বিশ্বাস। কারণ বাস্তব দৃষ্টান্ত তত্ত্বের চেয়ে অনেক বড় বলাই হয়ে থাকে আর কি। রবার্ট ওয়েনের দৃষ্টান্ত অনুসরণ করা হোক, আমি এটাই চাই। আমরা এই আলোচনাটির আগে আলোচনা করছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী দিয়াজ ইরফান চৌধুরীর বিষয়ে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি সংবাদপত্রের শিরোনাম রয়েছে, এটা বেশ কয়েকটিতেই রয়েছে ছবি সহ সংবাদ শিরোনাম। চট্টগ্রামে ব্যস্ত সড়কে গুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত। দেখুন, 2001-এ 21-এর বই মেলায় আমার ছোট্ট একটি প্রবন্ধ সংকলন ছেপেছিল এক প্রকাশক। তার শিরোনাম ছিল মাতসুন নায়ের এই বাংলাদেশ। আমাদের জানা আছে যে মাতসুন নায় মানেই হচ্ছে অরাজক পরিবেশ, এবং বাংলার ইতিহাসে 637 থেকে 750 পর্যন্ত এই মাতসুন নায় বিরাজ করছিল। অর্থাৎ অস্থির, উত্তাল, অরাজক, আইনহীন, শাসনহীন একটা পরিবেশ তখন ছিল। আমি তো মনে করি বাংলাদেশে এখনো তা বিরাজ করছে। মাত্রার হেরফের হতে পারে, তারই একটি দৃষ্টান্ত যে প্রকাশ্য রাজপথে সে যেই হোক, তার পরিচয় যাই হোক, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক হোক, তাকে গুলি করে কি করে হত্যা করতে পারে। কারণ হন্তারক জানে যে সে ধরাছোঁয়ার বাইরে থাকবে। আমাদের দেশে খুন হয়ে যায়, কিছু বিচার হয়, সিংহভাগে বিচার হয় না, বা বিচারের দীর্ঘসূত্রতা। এবং এই কথা কতবার আর বলবো। এই তো সংবাদ জগতে দুটি উজ্জ্বল নক্ষত্র ছিল, সাগর রুনি, আজ কতদিন হয়ে গেল। এবং আমাদের এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী, এই মেয়াদের আগের মেয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তিনি তো নাটকীয় সংলাপ দিয়ে বললেন যে এতদূর অগ্রগতি হয়েছে, এত ঘন্টার মধ্যে সব সমাধান হবে। কোথায় কি? তারপরে নারায়ণগঞ্জের ত্বকী হত্যার কোনো কুলকিনারা হলো না। তনু হত্যা, মৃত্যু হত্যা, এগুলো কোথায় যাচ্ছে? তো কাজে সেই জন্য এ সমস্ত দেখে শুনেই মনে হয় এই অনাকাঙ্ক্ষিত মন্তব্য করতে বাধ্য হই যে বাংলাদেশ তো এখনো সে মাতসুন নায় যুগে রয়ে গেছে। অথচ রাষ্ট্র তো অনেক শক্তিশালী, এখন সরকার শক্তিশালী, রাষ্ট্র এবং সরকার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী অনেক শক্তিশালী। প্রতি বছরই বা প্রতিদিনই আমরা শুনছি যে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ শক্তপোক্ত অবস্থানে আনবার জন্যে সরকার এই করছে, এই করছে, এই করছে, কিন্তু তার প্রতিফলনটি কোথায়? মানুষের স্বস্তি, মানুষের নিরাপত্তা কোথায় আর কি? কে কখন কোথায় খুন হয়ে যাবে, গুম হয়ে যাবে, তার ঠিক ঠিকানা নেই আর কি। এটা তো রাষ্ট্রের ব্যাপার হলো না। আমি মনে করি যে রাষ্ট্রটিকে, যেখানে শাসন আছে তেমন একটা রাষ্ট্রের কথা বলছে না এই রাষ্ট্র। আমি সুশাসনের কথা অনেক পরে বলি। প্রায়শ আমরা শুনি যে সুশাসন নেই বা সুশাসন চাই, আর সেটা তো অনেক পরের ব্যাপার। আগে শাসনটি নিশ্চিত করুন, যে মৌলিক কাঠামো যদি না থাকে তার উপরে গুণবাচক অভিধা আমি কি করে আরোপ করব আর কি। আগে শাসন চাই। কাজেই যেই খুন হয়ে থাক, তিনি খুন হয়েছেন এটাই বড় কথা। কেন হলেন, কারা করলো, এই তথ্যটি দেবার দায় কিন্তু রাষ্ট্রের। এখানে রাষ্ট্র ব্যর্থ হলে রাষ্ট্রের তার প্রধান দায়িত্বেই ব্যর্থ হয়েছে বলে আমরা বলতে বাধ্য হব। আমরা একটি শিরোনাম দেখতে পাচ্ছি যে সংবাদপত্রের কয়েকটিতেই রয়েছে, সেটি হচ্ছে যে জাপানিদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা তুলে নেওয়া হয়েছে এরকম। তার মানে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল একদল যুবক, জঙ্গিরা,
তো তারপর থেকে এই বিষয়টি সতর্কতার মধ্যে ছিল এবং কেননা সেখানে অনেক জাপানি প্রকৌশলী কয়েকজন নিহত হয়েছিলেন। তো এখন এটি তুলে, তার মানে তারা নিরাপদ বোধ করছেন এরকম। আমাদের অর্থমন্ত্রীও জাপান সফর করবেন সামনে, তখন আরো এরকম বিভ্রান্তিগুলো দূর হতে পারে এবং সমস্যাগুলো সমাধান হতে পারে বলে আমরা শিরোনামে ইঙ্গিত দেখতে পেয়েছি। এটা ইতিবাচক। আমরা এতক্ষণ অনেক নেতিবাচক তির্যক কথা বললাম, কিন্তু বাংলাদেশের ভাবমূর্তির জন্য জাপানের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ইতিবাচক, একটু সংযোজন। কারণ জাপান হয়তোবা বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে ইতোমধ্যে কুনিও হোশি তার হত্যাকাণ্ডের পরে যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতির অনেকটা উন্নত হয়েছে সরকারি উদ্যোগের ফলে। কাজেই নিরাপত্তা সতর্কতা জারি করবার তাদের নাগরিকদের বেলায় প্রয়োজন এখন নেই। আমরা এটাকে এমন একটি খবরে অবশ্যই উল্লসিত বোধ করব যে আমাদের ভাবমূর্তিতে যে নেতিবাচক বিয়োজন হয়েছিল তা এখন ইতিবাচক সংযোজন হচ্ছে। এটি খুশির খবর, আত্মতৃপ্তির খবর। কিন্তু এর আগে যা বললাম তাতে করে কিন্তু সামগ্রিক পরিস্থিতি আমাদের জন্য একটু অন্যরকম ব্যাপার। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন। আপনাদের